বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যে তৃতীয় অধ্যায় ধাতু এবং অধাতু, মেটালস অ্যান্ড নন মেটালস। তো এই চ্যাপ্টারটি খুবই ইম্পর্ট্যান্ট আপকামিং রেলের এক্সামের জন্য। এবং এই চ্যাপ্টারটি থেকে আমরা ডিটেলস আলোচনা করব ডিটেলসে। এবং সেটা আমরা কোথার থেকে আলোচনা করছি তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। এটা কিন্তু এনসিইআরটির বই এবং সেটা বাংলা ভার্সন। তো আমরা এই ডিটেলস আলোচনা করছি এবং তার সাথে সাথে আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি যে প্রিভিয়াস ইয়ারে যে কোন কোশ্চেনগুলো এসেছিল এবং সেই কোশ্চেনগুলোর উত্তরগুলো কী হচ্ছে সেটা বলে দিচ্ছি এবং যে টপিকটা ইম্পর্টেন্ট সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। অর্থাৎ আমরা যে সম্পূর্ণ লাইন বাই লাইন পড়ছি তা নয়, আমরা এটা আগে জেনেছি এবং সেটার আপনাদেরকে জিস্টুকু বলে দিচ্ছি। তো চলো আমরা ভিডিওটা শুরু করছি। তো দেখো, আমাদের দৈনন্দিন জীবনে তোমরা বিভিন্ন রকমের ধাতু ও ধাতুর কথা জানো এবং রয়েছে, তোমরা সেগুলাও জানো। তো সেই ধাতু ও ধাতুগুলা মানে আমরা একদম ডিটেলসে জানবো তাদের ধর্মটা কেমন হবে, মানে কী রকম কাজ তাদের, কীভাবে আমরা চিনবো এটা ধাতু, কীভাবে এটা চিনবো ধাতু, সমস্ত কিছু আমরা জেনে যাব। তো দেখো, প্রথমে আমরা ভৌত ধর্মের দিক থেকে যখন দেখি তখন আমাদের ধাতুটা কেমন হবে, অর্থাৎ পদার্থের শ্রেণীবিভাগ করার সহজতম যে পদ্ধতি সেটা হচ্ছে ভৌত ধর্মের তুলনা। আমরা যখন ভৌত ধর্মের তুলনা করি তখন আমরা নিমিষে বলতে পারবো এটা ধাতু, এটা অধাতু। তো এই হচ্ছে ব্যাপার। এরপরে আমরা সেরকম এখান থেকে আমরা কিছু পাচ্ছি না, তাই আমরা এটাকে স্কিপ করে দিচ্ছি। এবার দেখুন, কয়েকটি ধাতু আঘাত করে পাতলা পাতে পরিণত করা যায়। অর্থাৎ যে আমরা দেখেছি ধাতুকে আঘাত করলে মানে তুমি ইচ্ছা মতো তুমি যেটা চাইবে সেইটাতেই বানাতে পারবে। পাতলা করলে পাতলা বানাতে পারবে। তাহলে ধাতুকে আঘাত করলে পাতলা পাতে পরিণত করা যায়। এটি হলো ধাতুর ঘাতসহ বা নমনীয় ধর্ম। তোমাদের প্রশ্ন আসতে পারে যে নমনীয় ধর্ম সেটা কোনটা? সেটা হচ্ছে তুমি যে কোনো আকার দিতে পারবে, আঘাত করে, সেটাই। এবার গোল্ড এবং সিলভার হচ্ছে সর্বাধিক ঘাতসহ এবং নমনীয় ধাতু। তোমাদের এখানে প্রশ্ন আসতে পারে নিম্নের কোনটি সব থেকে নমনীয় ধাতু? তখন আপনারা বলবে, যদি অপশানে গোল্ড থাকে তাহলে গোল্ড বলবে, যদি সিলভার থাকে সিলভার বলবে। বুঝতে পেরেছো? আশা করি আপনারা বুঝতে পেরে গেছো। তো এখান থেকে এইটুকুই। এবার দেখো তারপরে কী হচ্ছে, টানলে সরু তারে পরিণত হওয়ার সামর্থ্য ধাতু প্রসারণশীলতা বলে। অর্থাৎ আমরা যখন কাকু টানছি কোনো ধাতুকে, সেটা সরু তারে পরিণত হওয়ার যে সামর্থ্য তাকে আমরা ধাতুর প্রসারণশীলতা বলা হয়। এবং গোল্ড হচ্ছে সর্বাধিক প্রসারণশীলতা ধাতু। এখানে কিন্তু সিলভার নেই, এখানে কিন্তু গোল্ডকে দেওয়া হয়েছে, কারণ গোল্ডের মধ্যে সেই প্রসারণশীলতা যে নিয়মটা সেটা কিন্তু এই গোল্ডের মধ্যেই সর্বাধিক পরিমাণে রয়েছে। তুমি জানলে অবাক হবে যে 1 গ্রাম গোল্ডকে টান প্রয়োগের দ্বারা প্রায় 2 কিলোমিটার দৈর্ঘ্যের তারে পরিণত করা যায়। ভাবতে পারছো, তোমরা যদি 1 গ্রাম গোল্ড নাও, সেই গোল্ডটাকে তোমরা যদি টান করো, তাহলে এই 1 গ্রাম গোল্ড থেকে আমরা কিন্তু 2 কিলোমিটার দৈর্ঘ্যের তারে পরিণত করতে পারবো। ভাবতে পারছো? এই 1 গ্রাম থেকে আমরা কত লম্বা করতে পারছি সেই তারের দৈর্ঘ্যটা। তো এটা কী জন্য হচ্ছে? এই গোল্ডের প্রসারণশীলতা ধর্মের জন্য হচ্ছে। ও এই গোল্ড কিন্তু তার সাথে সাথে নমনীয় ধাতুও বটে, এবং সিলভারও বটে। তো কিন্তু দেখো, গোল্ড কিন্তু মানে প্রসারণশীলতাও রয়েছে, অর্থাৎ সে মানে আপনারা যদি টানো তাহলে অনেক কিন্তু লম্বা হয়ে যাবে। তো এটাই হচ্ছে এখানে ব্যাপার। তাহলে এইগুলা থেকে আমরা বুঝতে পারছি যে ধাতুগুলো হচ্ছে তাপের সুপরিবাহী এবং এদের গলনাঙ্কটা তাহলে কত হবে? যখন তাপের সুপরিবাহী হবে তখন অবশ্যই এদের গলনাঙ্কটা কী হবে? খুব উচ্চ হবে। তাপের সর্বাধিক সুপরিবাহী ধাতুগুলো হচ্ছে সিলভার এবং কপার। তো সিলভার এবং কপার এটা তাপের মানে সুপরিবাহী ধাতু। লেড এবং মার্কারি তাপের অপেক্ষা কুপরিবাহী ধাতু। তাহলে এই লেড এবং মার্কারি হলো তাপের অপেক্ষাকৃত কুপরিবাহী ধাতু। তাহলে এই যে লেড এবং মার্কারি রয়েছে, এই দুটো তাপের কুপরিবাহী ধাতু। তোমরা বলবে এগুলো তো ধাতু, কিন্তু এই কুপরিবাহী কী হচ্ছে, এটা কী করে কুপরিবাহী? দেখো, তোমাদের প্রশ্ন আসতে পারে, কি আসবে, যে তাপের সুপরিবাহী ধাতুগুলো আমরা জানি, তো এমন কয়েকটি ধাতু বলো যেটা তাপের কুপরিবাহী।
তো সেটা হবে লেড মার্কারি। বুঝতে পেরেছো প্রশ্নটা কেমনভাবে দিবে? এবং এখান থেকে আপনাদের যেটা প্রশ্ন এসেছিল, হ্যাঁ, এলপিতে, সেটা হচ্ছে এই ধাতুর বৈশিষ্ট্য নিম্নের কোনটি হবে, এরকম প্রশ্নটা ছিল। তো সেখানে অপশান ছিল এদের গলনাঙ্ক বেশি হবে না বেশি হবে, অপশান এ ছিল কম হবে, নয় কে হবে, এরকম করে অপশানগুলো ছিল। তো তোমরা তখন কি বলতে? অবশ্যই বলতে গলনাঙ্কটা কী হবে? উচ্চ হবে এবং তাপের সুপরিবাহী হবে। এবং এই সর্বাধিক যে সুপরিবাহী যদি বলে ধাতু কোনটি, সেটা হচ্ছে সিলভার এবং কপার। এবং লেড এবং মার্কার হচ্ছে তাপের কুপরিবাহী। এটা ব্যতিক্রম, এই লেড এবং মার্কারি কিন্তু তাপের সুপরিবাহী নয়। এটা ধাতু বটে কিন্তু সুপরিবাহী নয়, এগুলো মনে রাখতে হবে। এবার তোমরা দেখবে অনেকে পিভিসি পলিভিনাইল ক্লোরাইড দ্বারা আমাদের যে তারগুলোকে রাবার মতো আস্তরণ দেওয়া থাকে, হ্যাঁ। তো এবার দেখো যে সকল ধাতুর শক্ত পৃষ্ঠতলকে আঘাত করলে শব্দ উৎপন্ন হয় তাদের উচ্চনাদী ধাতু বলে। অর্থাৎ আমরা যদি কোনো ধাতুর শক্ত পৃষ্ঠতলকে যদি আমরা আঘাত করি, সেখান থেকে আমাদের শব্দ উৎপন্ন হবে, তো এটাকে আমরা বলবো উচ্চনাদী ধাতু। যখন শব্দ উৎপন্ন হবে তাহলে দেখো ধাতুর বৈশিষ্ট্যের মধ্যে আমরা অনেক কিছু পেয়ে গেলাম। কী পেলাম? এরা উচ্চ গলনাঙ্ক হবে, তার সাথে সাথে এরা আঘাত করলে শব্দ তৈরি হবে এবং চকচকেও করবে কিন্তু ধাতু। এবং যদি বলো সুপরিবাহী, এবং সুপরিবাহীও বটে ধাতু। সর্বাধিক যদি বলো সুপরিবাহী কোনটি, সেটা হচ্ছে সিলভার, কপার, হ্যাঁ। আর যদি বলে এমন কয়েকটি ধাতু বলে যেগুলো তাপের কুপরিবাহী, তো সেটা হচ্ছে লেড মার্কারি, হ্যাঁ। তো এই হচ্ছে ব্যাপার। এরপরে আমরা চলে যাব অধাতুতে, নন মেটালস। তো দেখো ধাতুর তুলনায় অধাতুর সংখ্যাটা খুবই কম। সেটা তোমরা এর আগে আমরা যখন পড়েছি, আগের ভিডিও করানো আছে, তোমরা সেগুলো দেখে নেবে। দেখো কার্বন, সালফার, আয়োডিন, অক্সিজেন, হাইড্রোজেন ইত্যাদি হলো অধাতুর কয়েকটি উদাহরণ। ধাতুগুলো হলো কঠিন পদার্থ, না হয় গ্যাসীয় পদার্থ। অর্থাৎ অধাতুগুলো হচ্ছে কঠিন পদার্থ, না হয় গ্যাসীয় পদার্থ হবে। তাহলে অধাতুগুলো কেমন প্রকৃতির হয়ে থাকে? কঠিন পদার্থ হয়ে থাকে বা গ্যাসীয় পদার্থ হয়ে থাকে। এবার ব্যতিক্রম হচ্ছে ব্রোমিন, একটি তরল পদার্থ। এটা কিন্তু অধাতু, তা সত্ত্বেও কিন্তু এটা তরল পদার্থ। এটা ব্যতিক্রম, কারণ আমরা দেখো অধাতুগুলোকে আমরা সাধারণত কঠিন অবস্থায় পেতে পারি বা গ্যাসীয় অবস্থায় পেতে পারি, কিন্তু ব্রোমিন অধাতু বটে, কিন্তু একে আমরা তরল অবস্থায় পেয়ে থাকি। এই হচ্ছে ব্যাপার, সেরকম আর কিছু নয়। তারপর দেখো মার্কারি ছাড়া সমস্ত ধাতু ঘরের তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে। তাহলে মার্কারি ছাড়া সমস্ত ধাতু ঘরের কঠিন অবস্থায় থাকে। দেখো ধাতুগুলির উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হয়ে থাকে, কিন্তু গ্যালিলিয়াম, সিজিয়াম গলনাঙ্ক খুবই কম। ধাতু বটে কিন্তু এদের গলনাঙ্কটা খুবই কম। তাহলে দেখো ধাতু বটে অনেক আছে, যেগুলো ধাতু কিন্তু তার কুপরিবাহী বটে। সেরকম বলো তো ধাতু নামটা, সেটা হচ্ছে লেড এবং মার্কারি। এবং তোমাদের যদি প্রশ্ন দেয় যে ধাতুগুলো তো উচ্চ গলনাঙ্ক হয়, কিন্তু এমন কয়েকটি ধাতু বলে যেটা নিম্ন গলনাঙ্ক খুবই কম, সেটা হচ্ছে গ্যালিলিয়াম, সিজিয়াম। আমরা ধাতু বটে কিন্তু এদের গলনাঙ্কটা খুবই কম। এবার দেখো আয়োডিন একটি অধাতু, কিন্তু এর দ্যুতি আছে। তার আয়োডিন একটা অধাতু, কিন্তু এর দ্যুতি আছে। কার্বন এমন একটি অধাতু যা প্রকৃতিতে বিভিন্ন রূপে অবস্থান করে। ভিন্ন ভিন্ন প্রত্যেকটি রূপকে বলা হয় রূপভেদ। তাহলে কার্বন হচ্ছে এমন একটা অধাতু যা প্রকৃতির বিভিন্ন রূপে অবস্থান করে এবং ভিন্ন ভিন্ন প্রত্যেকটি রূপকে বলা হয় রূপভেদ। ডায়মন্ড হলো কার্বনের একটি রূপভেদ। তাহলে ডায়মন্ড হচ্ছে কি? কার্বনের একটি রূপভেদ। মানে বিভিন্ন, আমরা দেখো সবগুলো তো কার্বন নিয়েই গঠিত হয়েছে বলতে পারো, তো ম্যাক্সিমাম, সবগুলো বলা যাবে না, ম্যাক্সিমাম। তো এই যে রূপ, যে কার্বন, সে কার্বনের ডায়মন্ড হচ্ছে কার্বনের একটা মানে অংশ বলতে পারো। প্রকৃতিতে প্রাপ্ত সর্বাধিক দৃঢ় বস্তু হিসেবে পরিচিত এবং গলনাঙ্ক স্ফুটনাঙ্ক খুবই উচ্চ হয়। কার্বনের অন্য আরেকটি রূপভেদ হচ্ছে গ্রাফাইট, যা তড়িতে সুপরিবাহী। তাহলে এই যে আমরা এখানে জানলাম যে ডায়মন্ড, এটা কিন্তু প্রকৃতিতে মানে প্রাপ্ত সর্বাধিক দৃঢ়, সব থেকে শক্ত বস্তু বলতে পারো, এবং এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক খুবই বেশি হয়, বুঝতে পেরেছো। এবং আর একটা যদি তোমরা বলো কারণের রূপভেদ, সেটা হচ্ছে গ্রাফাইট। তো এটা কি? এটা যা তড়িতের সুপরিবাহী, এটা কিন্তু তড়িতের সুপরিবাহী গ্রাফাইট, হ্যাঁ। আর যদি বলো ডায়মন্ড, সেটা কিন্তু এটা কিন্তু গলনাঙ্ক ফুটনাঙ্ক খুবই উচ্চ হয় এবং সর্বাধিক দৃঢ় হয়ে থাকে। এটা কিন্তু কার্বনের রূপভেদ।
এবার দেখো খাট ধাতুগুলি তোমরা জানো, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এতটা নরম প্রকৃতির যে এদের ছুরি দিয়েও কাটা যায়। তোমাদের এখান থেকে এলপিতে প্রশ্ন হয়েছিল নিম্নের কোনটি ছুরি দিয়ে কাটা যায়, সেটা হচ্ছে সোডিয়াম অপশন ছিল, তো সোডিয়াম সঠিক উত্তর হয়েছিল। তো সোডিয়াম, লিথিয়াম, পটাশিয়াম যে ধাতুগুলো আছে সেই সমস্তগুলোকে আমরা ছুরি দিয়ে কাটতে পারি। তো চলো এখান থেকে আমরা সেরকম আর কিছু পাচ্ছি না। এবার আমরা চলে যাব বিক্রিয়ার দিকে। তো বিক্রিয়া দেখো কী জিনিস, ধাতুগুলো সবগুলো অক্সিজেনের সাথে যুক্ত হয়ে ধাতব অক্সাইড তৈরি করে। তোমরা দেখছো ধাতুকে বায়ুতে পোড়ালে কী হবে, তো অবশ্যই ধাতব অক্সাইড তৈরি হবে, অক্সিজেন আছে তো অক্সাইড তো বানাবে। তাহলে দেখো ধাতু আর অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করো তখন ধাতব অক্সাইড তৈরি হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। তাহলে দেখো ধাতব অক্সাইডগুলি ক্ষারীয় চরিত্রের হয়। তাহলে ধাতু অক্সাইডগুলি কী হয়, ক্ষারীয় চরিত্রের হয়। কিন্তু অ্যালুমিনিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইডের মতো কিছু কিছু ধাতব অক্সাইড আম্লিক এবং ক্ষারীয় উভয় চরিত্রের প্রদর্শন করে। এখান থেকেও তোমাদের প্রশ্ন এসেছিল যে এমন কিছু অক্সাইড বলো যেগুলো ক্ষারীয় নয়, কি ক্ষারীয় মানে এবং অম্লিক, এই দুটোই ধর্ম তার মধ্যে রয়েছে। সেটা হচ্ছে এইমাত্র দুটোই রয়েছে, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড এবং জিঙ্ক অক্সাইড। এই দুটোর মধ্যে কিন্তু আমরা ক্ষারীয় এবং অম্লিক এই দুই ধরনের চরিত্র আমরা দেখতে পাই, এবং এটা এলপির প্রিভিয়াস ইয়ারে এসেছিল। তোমাদের প্রশ্ন এসেছিল যে নিম্নের কোনটি আম্লিক এবং ক্ষারীয় দুটোই চরিত্র আমরা দেখতে পাই, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড। এই ধরনের ধাতব অক্সাইড যারা অ্যাসিড এবং ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে তাদেরকে আমরা উভয়ধর্মী অক্সাইড বলাই। তাহলে উভয়ধর্মী অক্সাইড কোনগুলো, সেটা হচ্ছে ক্ষারীয় করবে এবং অ্যাসিডও করবে, তার সবার সাথে বিক্রিয়া করবে, সেটা হচ্ছে উভয়ধর্মী। সে যেমন হচ্ছে কি অ্যালুমিনিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড। তোমাদের নিম্নে দেখতে পাচ্ছ তোমরা অন স্ক্রিন, এটা তার সমীকরণ। তো চলো তারপরে দেখো, তারপর সেরকম আর কিছু নয়, আমরা নেক্সট চলে যাচ্ছি পরের পেজে। এবার দেখো পটাশিয়াম, সোডিয়ামের মতো ধাতুগুলো এতটা তীব্রভাবে বিক্রিয়া করে যে এদের উন্মুক্ত রাখলে আগুন ধরে যায়। তোমরা সকলে জানো যদি পটাশিয়ামকে জলের মধ্যে তোমরা যদি ফেলে দাও আগুন ধরার মতন একটা কন্ডিশন হয়ে যায়, বুঝতে পারছো, সিচুয়েশন একটা তৈরি হয়ে যায় আগুন ধরার মতন, মানে প্রচণ্ড জোরে শব্দ করবে। তাই এদের সংরক্ষণ করার জন্য আকস্মিক গন্ধ হওয়া থেকে রক্ষা করার জন্য কেরোসিন তেলের মধ্যে ডুবিয়ে রাখা হয়। তোমাদের এখান থেকেও প্রশ্ন দিয়েছিল যে সোডিয়াম, পটাশিয়াম এদেরকে আমরা কোথায় রাখবো, তো কেরোসিন তেলের মধ্যে ডুবিয়ে রাখা হয়। তোমাদের প্রশ্ন এরকমভাবে ঘুরিয়ে দিয়েছিল কেরোসিন তেলের মধ্যে কাকে ডুবিয়ে রাখা হয়, সেটা পটাশিয়াম, সোডিয়াম। তো এখানে তোমাদের অপশান ছিল সোডিয়াম। সাধারণত উষ্ণতায় ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, লেড ইত্যাদির মতো ধাতুর পৃষ্ঠতলের অক্সাইডের একটি শুকস্তরণ পড়ে। সিলভার এবং গোল্ড অক্সিজেন সাথে কোনো বিক্রিয়া করে না। তাহলে সিলভার এবং গোল্ড কী করছে, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না, তোমরা সেটা সকলে জানো। হ্যাঁ, ওই জন্যই তো সোনা যেমনি কি তেমনি থাকে। এবার দেখো অ্যালুমিনিয়াম একটি পুরু আস্তরণ তৈরি করার প্রক্রিয়াকে অ্যানোডাইজিং বলে। তাহলে অ্যালুমিনিয়ামের একটি পুরু আস্তরণ তৈরি করার প্রক্রিয়াকে কী বলছে, অ্যানোডাইজিং বলছে। এখান থেকে এইটুকুই আপনারা মনে রাখবেন। হ্যাঁ, আর সেরকম কিছু নয়। এবার আমরা তারপর চলে যাচ্ছি, সোডিয়াম হলো সবচেয়ে বেশি সক্রিয় ম্যাগনেসিয়ামের তুলনায়, বুঝতে পারছ। তোমাদের বলে দিতে পারে যে কার বেশি সক্রিয়তা রয়েছে, তখন আপনারা ওটা বলবে। ধাতু জলের সাথে বিক্রিয়া করে ধাতব অক্সাইড হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তোমরা দেখতে পাচ্ছ এখানে অন স্ক্রিন, ধাতু এবং প্লাস জল যখন হবে তখন ধাতব অক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, এবং ধাতব অক্সাইড আর যখন জলকে আমরা করবো, উল্টো করছি এবার, হ্যাঁ, তখন আমাদের ধাতব হাইড্রোক্সাইড তৈরি হবে। হ্যাঁ, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। তাহলে পটাশিয়াম, সোডিয়ামের মতো ধাতুগুলি ঠান্ডা জলের সাথে তীব্রভাবে বিক্রিয়া করে। জলের সাথে ক্যালসিয়ামের বিক্রিয়াটি তীব্রভাবে সংঘটিত হয় না। তোমরা দেখতে পাচ্ছ ঠান্ডা জলের সাথে ম্যাগনেসিয়াম কোনো বিক্রিয়া করে না। তোমাদের প্রশ্ন আসতে পারে যে ম্যাগনেসিয়াম কিন্তু ঠান্ডা জলের সাথে বিক্রিয়া করে না। উষ্ণ জলের সাথে একটা বিক্রিয়া সংঘটিত হয় এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। অ্যালুমিনিয়াম, আয়রন এবং জিঙ্কের মতো ধাতুগুলো ঠান্ডা জল বা উষ্ণ জলের কারোর সাথে বিক্রিয়া করে, তাহলে জিঙ্কের অক্সাইড এবং অ্যালুমিনিয়াম। কিন্তু এরা জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে ধাতব অক্সাইড হাইড্রোজেন গ্যাস তৈরি করে। তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ বিক্রিয়াটা। লেড, কপার, সিলভার এবং গোল্ড এদের মধ্যে ধাতুর অনেক অবস্থাতে জলের সাথে বিক্রিয়া করে না, এরা কিন্তু জলের সাথে বিক্রিয়াই করে না বলতে পারো। এবার দেখো ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়া কী হবে,
তো দেখো ধাতু অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, এটা আমরা আগেই জেনেছি। দেখো ধাতু আর লৌহ অ্যাসিড যদি বিক্রিয়া করে তখন লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। এবার দেখো কোনো ধাতু যখন নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তখন হাইড্রোজেন গ্যাস নির্গত হয় না। তাহলে কোনো অ্যাসিড যখন নাইট্রিক অ্যাসিড, দেখো অ্যাসিডের সাথে আমরা জানছি বিক্রিয়া করছি ধাতু, তখন হাইড্রোজেন গ্যাস নির্গত হয়, কিন্তু ব্যতিক্রম হচ্ছে নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিডের সাথে যখন আমরা হাইড্রোজেন গ্যাসকে বিক্রিয়া করাবো তখন আমাদের কিন্তু ভুল বললাম আমি, নাইট্রিক অ্যাসিডের সঙ্গে যখন আমরা ধাতুকে যখন বিক্রিয়া করাবো তখন হাইড্রোজেন গ্যাস কিন্তু নির্গত হবে না। নাইট্রিক অ্যাসিড একটি শক্তিশালী জারক দ্রব্য, এটা এর কারণে, এই জারক দ্রব্যের জন্য কিন্তু এই ঘটনাটা ঘটে। নাইট্রিক অ্যাসিড উৎপন্ন H2 গ্যাসকে জারিত করে জলে পরিণত করে এবং নিজে বিজারিত হয়ে নাইট্রোজেনের যে কোনো একটি অক্সাইডে উৎপন্ন করে। দেখো ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দ্রুততম, তোমরা এখানে দেখতে পাচ্ছ MgAl ZnFe, এটা হচ্ছে সক্রিয়তার নিম্নক্রম। যদি এখানে সোডিয়াম থাকতো তাহলে সেটা ম্যাগনেসিয়ামের আগে হতো। এবার যেটা তোমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অম্লরাজ কী, তো তোমরা সেটা সকলে জানো। ঘন হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং ঘন নাইট্রিক অ্যাসিডের 3:1 অনুপাতের আয়তমাত্রিক দ্রবণটাকে আমরা বলে থাকি অম্লরাজ। তোমরা সেটা সকলে জানো। এই অম্লরাজ গোল্ডকে দ্রবীভূত করতে পারে, যদিও এই দুটো অ্যাসিডের কোনোটি পৃথকভাবে গোল্ডকে দ্রবীভূত করতে পারে না। অম্লরাজ খুবই ক্ষয়কারী এবং ধূমায়মান একটি তরল। গোল্ড এবং প্লাটিনামকে দ্রবীভূত করতে পারে এমন কিছু বিকারের মধ্যে এটি হচ্ছে বিকারক। তো সেটা হচ্ছে ব্যাপার, আর সেরকম আমরা কিছু এখানে পাচ্ছি না। এবার আমরা চলে যাবো সক্রিয়তার শ্রেণী। তোমরা দেখতে পাচ্ছ পটাশিয়াম সব থেকে বেশি সক্রিয়। তোমাদের এরকম যদি লাইন দিয়ে দেয় যে বলবে যে এগুলোর মধ্যে কোনটা সক্রিয় সব থেকে বেশি, তখন বলবে যদি পটাশিয়াম থাকে তাহলে সেটা সব থেকে বেশি সক্রিয়। তারপর সোডিয়াম, অর্থাৎ তোমাদের মনে রাখার জন্য আম থাকবে, আমগুলা যখনই হবে না এই আম, সেগুলোর সক্রিয়তা সব থেকে বেশি। দেখো পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, আম প্রত্যেকটাতে যুক্ত রয়েছে, তাই এদের সক্রিয়তা সব থেকে বেশি। বুঝতে পেরেছ? তো তাহলে এরকমভাবে মনে রাখবে যে আম যাদের পছন্দ তাদের সক্রিয়তা তাদের বেশি। চলো এটা যা হোক আপনাদেরকে বলে দিলাম। এবার যদি বলো এগুলো কিন্তু অধিক সক্রিয়, এবার যদি সক্রিয়তা হ্রাস মিডিয়াম যদি বলো জিঙ্ক, আয়রন, লেড, হাইড্রোজেন, কপার, মার্কারি, এগুলো হচ্ছে মিডিয়াম। এবার সব থেকে কম সেটা হচ্ছে সিলভার গোল্ড, এটা আমরা আগেই জেনেছি। তো এখান থেকে কিন্তু আপনাদের প্রশ্ন দেয়, তাই আপনাদেরকে বলেই দিলাম। এবার দেখো নোবেল গ্যাসের কম সক্রিয়, কারণ তার যে ইলেকট্রন বিন্যাস যদি দেখো তাহলে তার যে শেষ কক্ষ সেখানে কিন্তু সম্পূর্ণ থাকে, তাই তাদের সক্রিয় একেবারেই নাই বললেই চলে। তো এই হচ্ছে ব্যাপার, সেরকম আর কিছু নয়, যেটুকু ইনফরমেশান দেওয়ার দরকার বা প্রয়োজন ছিল সেটা আপনাদেরকে দিয়ে দিলাম। এখান থেকে আমরা আর সেরকম কিছু পাচ্ছি না। এবার দেখো ধাতু থেকে অধাতু ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে, এতে ইলেকট্রন বিন্যাস এখানে দেওয়া আছে, এটা দেখো ধাতু থেকে অধাতু ইলেকট্রন স্থানের মাধ্যমে গঠিত এরকম যৌগগুলিকে আয়নীয় যৌগ বা তড়িৎযোজী যৌগ বলবো। তাহলে ধাতু থেকে অধাতু ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে গঠিত এরকম যৌগগুলোকে কী বলবো আমরা? আয়নীয় যৌগ বা তড়িৎযোজী যৌগ বলবো। দেখো এখানে কয়েকটি আয়নীয় যৌগ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক দেওয়া আছে। দেখো সোডিয়াম ক্লোরাইডের সব থেকে গলনাঙ্ক বেশি, বেশি নয়, সব থেকে ক্যালসিয়াম অক্সাইডের বেশি গলনাঙ্কটা। তো এই হচ্ছে ব্যাপার, সেরকম কিছু নয়, আর এখান থেকে আমরা জানার প্রয়োজন নাই। তাহলে আমরা আজকে আর এইটুকু আমরা করে দিই, তারপরে আমরা যেটা আছে পরের ভিডিওতে আমরা যে টপিকগুলো আমাদের বাদ রয়ে গেছে সেগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করব। আজকে আমরা এখান পর্যন্ত শেষ করব কি নাকি এই টপিকটা অল্প বলে দিই? অল্প বলে দেওয়াই বেস্ট হবে। দেখো আয়নীয় যৌগের নিম্নলিখিত সাধারণ ধর্মগুলি পর্যবেক্ষণ করেছে, তাহলে আয়নীয় যৌগগুলো দেখো কেমন হবে? তো ভৌত প্রকৃতির, অর্থাৎ আয়নীয় যৌগগুলির কঠিন প্রকৃতির হয় এবং ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে করে শক্তিশালী আকর্ষণ বলের জন্য কিছুটা হলেও দৃঢ় প্রকৃতির। এই যৌগগুলো সাধারণত ভাঙ্গুর প্রকৃতির এবং চাপ প্রয়োগের ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে ভেঙে যায় এই আয়নীয় যৌগগুলো। গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক, আয়নীয় যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অধিক হয়। এর কারণ দেখা গেছে এদের মধ্যে শক্তিশালী আয়নীয় আকর্ষণ বলকে ভাঙার জন্য যথেষ্ট পরিমাণ শক্তির প্রয়োজন হয় এবং দ্রাব্যতা, তড়িৎযোজী যৌগগুলি সাধারণত জলে দ্রাব্য হয়। কেরোসিন এবং পেট্রোল এবং এর মতো দ্রব্যগুলিতে অদ্রাব্য হয়ে থাকে। তড়িৎ পরিবহন ধর্ম, কোনো দ্রবণের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন
জন্য দ্রবণ উপস্থিত আধানগ্রস্ত কণাগুলোর গতিশীল হওয়া প্রয়োজন। একটি আয়ন যৌগ জলীয় দ্রবণে আয়ন উপস্থিত থাকে। দ্রবণের মধ্যে দিয়ে তড়িৎ চালনা করলে এই আয়নগুলি বিপরীত আধানগ্রস্ত তড়িৎদ্বারের দিকে ধাবিত হয়। কঠিন অবস্থায় আয়নের যৌগগুলি তড়িৎ পরিবহন করে না, কারণ কঠিন অবস্থায় সুসংহত গঠনের জন্য আয়নগুলো গতিশীল হতে পারে না। কিন্তু গলিত অবস্থায় আয়নীয় যৌগগুলো তড়িৎ পরিবহন করতে পারে। গলিত অবস্থায় বিপরীত আধানগ্রস্ত কণাগুলোর মধ্যাকার স্থির তড়িৎ আকর্ষণ বলকে তাপ শক্তি অতিক্রম করে বলেই এটা সম্ভবপর হয়। এর ফলে আয়নগুলো স্বাধীনভাবে গতিশীল হতে পারে এবং তড়িৎ পরিবহন করতে পারে। এই হচ্ছে ব্যাপার। সেরকম আর কিছু আমরা এখান থেকে পাচ্ছি না, তাই এখানে আমরা শেষ করে দিচ্ছি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানতে পারো।